নতুন জনশক্তি বাজার খোঁজার তাগিদ প্রধানমন্ত্রী, হুন্ডিতে টাকা না পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান। হাইকোর্টে প্রথম আলো সম্পাদকের আগাম জামিন আবেদন শুনানি বিকেলে। উদ্বোধনের অপেক্ষায় পরীক্ষামূলক ট্রেন চলাচল, পদ্মা সেতুর দুই পারে উচ্ছ্বাস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2120 অনলাইনে। সংবাদ আরও থাকছেন। বৈচিত্র্যময় পাট পণ্যের চাহিদা বিশ্বজুড়ে, বাজার ধরতে ব্যর্থ বাংলাদেশি উদ্যোক্তারা। বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে নতুন জনশক্তি বাজার খোঁজার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দূতাবাসগুলোকে নির্দেশ দিয়েছেন শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করতে হবে। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। গণভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈদেশিক কূটনীতি এটা শুধু রাজনৈতিক বিষয় না, এটা অর্থনৈতিক কূটনীতি। দেশে বিদেশে কর্মসংস্থানের দক্ষ জনশক্তি গড়ে উঠছে উল্লেখ করে নতুন রপ্তানি বাজার খোঁজার তাগিদ দেন প্রধানমন্ত্রী। ভালো ট্রেনিং করে যারা যাচ্ছে তারা ভালোভাবে আছে, আর যারা দালালের খপ্পরে পড়ে যাচ্ছে তারাই বিপদে পড়ে যাচ্ছে। এটাই তাদেরকে আমাদের উদ্ধারও করতে হচ্ছে। আমাদের নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্রটা, নতুন দেশ আমাদের খুঁজেও বের করতে হবে। কোন দেশে কি ধরনের লোকের দরকার, আমরা সেই ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করব। কারণ আমরা বহুমুখী ট্রেনিংয়ের ব্যবস্থা ইতিমধ্যে করে দিয়েছি, সেইভাবে আমরা রাখবো। হুন্ডি এড়িয়ে ব্যাংকের মাধ্যমে বৈধভাবে টাকা পাঠাতে প্রবাসীদের আহ্বান জানান সরকার প্রধান। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে পরে সেই টাকার যার যতটুকু দরকার পরিবারের, তারা ততটুকুই খরচ করবে, সে ততটুকুই নিতে দেবে। বাকি টাকাটা কিন্তু তার সেখানে সঞ্চয় হবে। যখন ফিরে আসবে এই সঞ্চয়টা সে পেতে পারে। এখন যেমন হুন্ডিতে পাঠালে সবটাই তার বেহাত হয়ে যায়, আর এই বেহাত হবে না। এই বিষয়টা আমার মনে হয় একটু সচেতনতা সৃষ্টি করা সকলের দরকার। দালালের দৌরাত্ম্য কিংবা ধোঁকাবাজি থেকে রেহাই পেতে ডিজিটাল সেন্টার থেকে অনলাইনে আবেদনেরও তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। কারো ধোঁকাবাজিতে জন্য না পড়ে তার জন্য একটা ব্যাপক প্রচার করা দরকার। কারণ ইতিমধ্যে আমরা বলেছিলাম যে যারা যেতে চায় তাদের অনলাইনে রেজিস্ট্রেশন করা আমরা সারা বাংলাদেশে ডিজিটাল সেন্টার করে দিয়েছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের আগাম জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ করেনি হাইকোর্টের একটি বেঞ্চ। অন্য বেঞ্চের শুনানি হবে দুপুর 3টায়। সকালে হাইকোর্টে মতিউর রহমানের পক্ষে জামিন আবেদন করেন পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। সংশ্লিষ্ট আইনজীবী জানান, আজকেই মামলাটি শুনানির জন্য চেষ্টা করবেন তারা। গত বুধবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে রাজধানী রমনা থানায় মামলা দায়ের করা হয়। রেল লাইনে যুক্ত হচ্ছে পদ্মার দুপার, উদ্বোধনের অপেক্ষায় পরীক্ষামূলক ট্রেন চলাচল। উচ্ছ্বসিত স্থানীয়রা বলছেন এর মাধ্যমে পদ্মা সেতুর পুরো সুবিধা পাবেন তারা। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। ট্রেন চলার জন্য প্রস্তুত স্বপ্নের পদ্মা সেতু। নাওডোবা সহ শরীয়তপুরের মানুষের মধ্যে বইছে উচ্ছ্বাসের জোয়ার। ট্রেন চলাচলের মধ্য দিয়ে পূর্ণতা পাবে পদ্মা সেতুর সফলতা, বলছেন স্থানীয়রা। যানজটবিহীনভাবে কম ভাড়ায় যেমন চলাচল করা যাবে, তেমনি মালামাল পরিবহনের খরচও কমবে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে আমাদের পদ্মা সেতুর পাশাপাশি রেল লাইন চালু হইতেছে। আমাদের এলাকা দিয়া এই প্রথম ট্রেন চলবে, এটার জন্য আমরা সবাই খুশি। আমাদের ট্রেন রেল স্টেশন চালু হবে এবং আমরা এগুলা শুনে অনেক আনন্দিত। ট্রেন চলাচলের মধ্য দিয়ে পাল্টে যাবে জীবনযাত্রা, আশা স্থানীয়দের। ঝড় বৃষ্টিতে লঞ্চ ডুবছে, যেহেতু গাড়ি চালু হয়েছে আমরা অনেক আনন্দিত। এই জাজিরা পয়েন্টে একটা যেন এই যাত্রী সারণী হয় এবং রেল সেতু হলে এখানে যেন আমাদের একটা কাউন্টার হয়। পদ্মা সেতুর উপর পাথরবিহীন রেলপথের কাজ শেষ হয়েছে উদ্বোধনের প্রস্তুতিও। এখন উদ্বোধনের জন্য আমরা অপেক্ষায় আছি।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে সফলতা হয়েছে। আগামী 4 এপ্রিল পদ্মা সেতু হয়ে মাওয়া স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত 42 কিলোমিটার পথে পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। পরিবেশ বান্ধব বৈচিত্র্যময় পাট পণ্যের চাহিদা বিশ্বের সব প্রান্তে রয়েছে, অথচ বাস্তবতা হলো এসব উন্মুক্ত বাজারে বাংলাদেশি পাট পণ্যের উপস্থিতি হতাশাজনক। এমনকি দেশের বাজার ধরতেও ব্যর্থতা দেখা যাচ্ছে উদ্যোক্তাদের। পাটজাত পণ্যের বাজার চিত্র নিয়ে রিপোর্ট করেছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন মুজিবুর রহমান। পাটই একমাত্র ফসলি উদ্ভিদ যার প্রত্যেকটি অংশই কাজে লাগানো যায়। পাট থেকে বিভিন্ন ধরনের ব্যাগ, শাড়ি, লুঙ্গি, জুতা, ব্লেজার, টুপি, ঘরের পর্দা, চেয়ার, টেবিল, আসবাবপত্র সহ পরিবারের নিত্য ব্যবহার্য সবকিছুই বানানো যায়। পাটজাত পণ্যগুলোর ধারণা দিতে 282টি বৈচিত্র্যময় নমুনা রাখা আছে বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রমোশন সেন্টারে। এসব পণ্যের তালিকা গেজেট আকারে প্রকাশও করেছে সরকার। তারপরও নেই আশাব্যঞ্জক সাড়া, আর উদ্যোক্তারা হতাশ ক্রয়াদেশ না পেয়ে। ডাইভার্সিফাইড প্রোডাক্টের ইউরোপের দেশে তো হিউজ চাহিদা, ওরা অনেক সচেতন, কারণ এগুলো পরিবেশ বান্ধব একটা প্রোডাক্ট। তো আমাদের দেশে এই সচেতনতা হয়তো আরো বৃদ্ধি করা দরকার। রিয়েল জুট দিয়ে এক্সপোর্ট হচ্ছে, বাট আমাদের থেকে বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে বা বেশি এক্সপোর্ট করতেছে চায়না, ওয়ারেস তারা হচ্ছে ব্যবহার করতেছে ফেক স্পার্টি, ফেক জুট। উইদিন 7 to 10 days তারা ইনহাউস করে ফেলতে পারে। আমাদের 30 days অলমোস্ট 40 days লাগে হচ্ছে ইনহাউস করতে। ওই ক্ষেত্রে আমরা পিছিয়ে যাই। ডাইভার্সিফাইড প্রোডাক্টের একটা হাব তৈরি হোক, যেটা হচ্ছে বাংলাদেশ। এসব প্রত্যেকটি পণ্যের বেশিরভাগই তৈরি হয় হাতে বা হালকা যন্ত্রপাতি ব্যবহার করে। বড় বিনিয়োগকারীরা কারখানায় তৈরি করলেও ব্যক্তি পর্যায়ে বাড়িতেই বানানো যায় এসব পণ্য। ট্রেডিশনাল প্রোডাক্ট যে ছালা বস্তা, এগুলো বানালে থাকলে চলবে না। এর বিকল্প যে সমস্ত প্রোডাক্টগুলো আছে আপনার এই 282 করেছে, এর সাথে আরও হতে পারে চিন্তা ভাবনা করলে, গবেষণা করলে। পরিবেশ বান্ধব বলে ইউরোপের বাজারে পাটজাত পণ্য কিনতে ক্রেতাদের রীতিমতো লাইন পড়ে যায়, কিন্তু এদেশে সেভাবে এগিয়ে আসছে না উদ্যোক্তারা। এটা বেসিক্যালি আপনার চলে যায় বেশি স্পেন, ফ্রান্স, জার্মান, তারপরে ইউএসএ। অন্যান্য সাধারণ পণ্যে 7 থেকে 12 ভাগ ভর্তুকি হলেও বৈচিত্র্যময় পাট পণ্যে 20 ভাগ সরকারি ভর্তুকি। এসব পৃষ্ঠপোষকতার পরও শুধু বাজার ধরতে না পারায় এগুতে পারছে না উদ্যোক্তারা। সারা বিশ্বেই এখন পরিবেশ বান্ধব পণ্যের দিকে মানুষের একটু বেশি আগ্রহ, কিন্তু বাংলাদেশে সেভাবে সচেতনতা তৈরি করা যায়নি। পাট আমাদের নিজস্ব পণ্য এবং এই পাটকে ব্যবহার করে এরকম পরিবেশ বান্ধব অসংখ্য বহুমুখী পাট পণ্যও তৈরি করা যায়। আর এগুলো যদি প্রকৃতপক্ষে বাংলাদেশ সহ বিশ্বের মানুষের কাছে পৌঁছানো যায়, তাহলে একদিকে পাটের চাহিদা যেমন বাড়বে, ঠিক তেমনিভাবে বাংলাদেশও অনেক বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। সুদিন ফিরে আসবে পাটের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, কুমিল্লা। সংবাদে নিচ্ছি বিরতির পর্যা থাকবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রী কল্যাণ সমিতি নানা সুপারিশ, সরকারি ছুটি 1 দিন বাড়ানোর দাবি। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। ঈদযাত্রায় যানজট, হয়রানি, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা কমাতে সরকারি ছুটি 1 দিন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারে ঈদে ঢাকা ত্যাগ করবেন 1,20,00,000-এরও বেশি মানুষ। তবে 20 এপ্রিল অফিস খোলা থাকায় 50 লাখের মতো যাত্রী আটকে যেতে পারেন। নির্বিঘ্ন ঈদ যাত্রায় এদিন সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি বিভিন্ন সুপারিশও তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। 20 এপ্রিল একদিনে সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি যাত্রাপথের জন্য বাড়তি নিরাপত্তা, সর্বোচ্চ সতর্কতা, প্রতিটি যানবাহনের সর্বোচ্চ ব্যবহার সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু যানজট, নানা অব্যবস্থাপনার কারণে গণপরিবহনের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা না গেলে এবারের ঈদযাত্রায় ভয়াবহ নারকীয় পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
নরসিংদী মাধবদীতে শিল্প কারখানা বর্জ্য আর দূষিত পানিতে আবাদ অযোগ্য হয়ে পড়েছে হাজার হাজার বিঘা ফসলি জমি। স্থানীয়রা বলছেন এসব বর্জ্য শুধু কৃষি জমি নয়, বসতবাড়িও বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। প্রায় 5 বছর ধরে নরসিংদীর নুরালাপুর, মেহেরপাড়া ও নারায়ণগঞ্জের 7 গ্রাম ইউনিয়নের 10টি মৌজায় 1000 বিঘা জমিতে আবাদ করতে পারছেন না কৃষকরা। তাদের অভিযোগ, মাধবদী এলাকায় গড়ে ওঠা বিভিন্ন কারখানার বর্জ্য সরাসরি কৃষি জমিতে পড়েছে। এতে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে কৃষি জমি। দূষণের কারণে ঘরবাড়িতেও বসবাস করা যাচ্ছে না। 3 ফসল হইতো এইসব জমিতে। যখন এই জায়গায় ডাইং চালু হয়েছে, পাকিজা যে নিট ডাইং বা ডাইং, ইয়াং ডাইং, এই ডাইংগুলি চালু হওয়ার পরে ফসলি জমি নষ্ট হয়ে গেছে। এই মাঠগুলো তো সেখানে আমাদের বাসা বাড়ি যেগুলো আছে, এই যে বাড়ির ভিতরে পানি ঢুকতেছে। ফসল তো হয় না, গাছ গাছালি নষ্ট হয়ে যেতেছে, পুকুরের মাছ নষ্ট হয়ে যেতেছে। চেয়ারম্যান হয়তো এই ধরনের আঙ্গ মিটিং হয়েছে, হ্যাঁ করে অবজেকশন দিছে, এটা কিনু আঙ্গ ফসলা কিন্তু কার্যকরী হয় না। তবে অভিযোগ মানতে নারাজ কারখানার মালিকরা। তাদের দাবি, শোধনাগারে পরিশোধন করেই পানি নদীতে ফেলা হচ্ছে। আমাদের সার্বিক সমস্ত পানিগুলো ইটিপির মাধ্যমেই আমরা নিজস্ব ড্রেনেজ সিস্টেমের মাধ্যমেই ব্রহ্মপুত্র নদীতে আমরা ডিসচার্জ করি। পরিবেশ অধিদপ্তর আর স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, কৃষি জমিতে তরল বর্জ্য ফেলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত চলছে, আমরা তদন্ত পরবর্তীতে আমরা যে প্রতিষ্ঠানগুলো এইগুলো করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। কারো দ্বারা ফসলি জমি প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং এটি ক্ষতিপূরণ সহ এবং এটি বন্ধ করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা আমরা নেব। নরসিংদীর বেশিরভাগ শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার বা ইটিপি প্ল্যান্ট থাকলেও খরচ বাঁচাতে সেগুলো ব্যবহার না করারও অভিযোগ রয়েছে। রত্না জামান, 21 টেলিভিশন। মুখ থুবড়ে পড়েছে নীলফামারী আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের সব কার্যক্রম। অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার গবেষণা যন্ত্র। কেন্দ্রটি কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বাঁশ চাষিরা। নীলফামারী প্রতিনিধি তথ্যচিত্র আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। বাঁশ চাষের উন্নয়ন ও প্রসারে নীলফামারী জেলার ডোমারে 2018 সালে প্রতিষ্ঠা করা হয় আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র। 32টি উন্নত জাতের বাঁশের চাষাবাদ প্রসারে গবেষণা শুরু করে প্রতিষ্ঠানটি। কাঠের বিকল্প হিসেবে বাঁশ দিয়ে সোফা, খাট, ওয়ারড্রপ, চেয়ার, টেবিল সহ নান্দনিক ডিজাইনের আসবাবপত্র তৈরির কর্মসূচিও ছিল এই প্রতিষ্ঠানের। এজন্য নিজস্ব কারখানায় বসানো হয় মূল্যবান মেশিনপত্র। কিন্তু কিছুদিন চললেও জনবল সংকট আর অর্থ বরাদ্দ না পাওয়ায় থমকে গেছে গবেষণা কেন্দ্রটির কার্যক্রম। অনেক বিষয়ে গবেষণা করার সুযোগ আছে, বাঁশ নিয়ে প্রায় অনেক বিষয়, সেটা ব্যবস্থাপনা, বাঁশ চাষ ব্যবস্থাপনা এবং বাঁশ দিয়ে ব্যবহার বিষয়। কোনোটাই আমরা বাণিজ্যিকভাবে হয়তো এমন আছে যখন কাজ চলবে আপনারা এসে ম্যাক্সিমামই দেখবেন যে ওই ওয়ার্কশপটা বন্ধ থাকতেছে। বছরে হয়তো একটা সময় বা 2-3টা সময় মাঝে মধ্যে কাজ চলবে। এদিকে গবেষণাগারটির চাহিদা অনুযায়ী বাঁশ আবাদ করে বিপাকে পড়েছেন কয়েক হাজার চাষি। বাঁশ বিক্রি করতে পারছেন না তারা। প্রথমে কঞ্চি লাগানো হয়, কঞ্চি থেকেই আজকে 4 বছর পার হয়ে গেছে পরিপূর্ণ বাঁশে রূপান্তর করে। দেখাচ্ছি তো নাই, ধরে যায় ওই ট্রেনিং করেছে 2বার না 3বার কয়েকবার ট্রেনিং করলে করি আর ধরে নাই এলা অফিসারের ঘর আমরা আইসে অফিস করি আমরা চলে যাই, আর তো কিছু দেখি যে কার্যক্রমগুলো সে কার্যক্রমগুলো হচ্ছে না। ডোমার আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে 26 জন কর্মকর্তা কর্মচারী থাকার কথা থাকলেও আছে মাত্র 4 জন। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন।